আমি গড়ে ৫,০০০ টাকা করে জমিয়ে গেছি সারা জীবন। টাকাটার পরিমাণ ছিল ৩ কোটি টাকা হয়েছিল। তো আমাদের মধ্যে উপস্থিত আছেন স্বনামধন্য মাস্টারমশাই মিস্টার বাদল চন্দ্র ভূঁইয়া, যে ওনার বাড়ি মিদনাপুরের। আপনারা সবাই হেরিয়া জায়গাটা যখন দীঘা সবাই ওর উপর দিয়ে যেতে হবে সবাইকে। কাঁথির ঠিক আগে আপনারা সবাই এই গ্রামটার নাম শুনেছেন। এই গ্রাম ওনার বিশেষত্ব হচ্ছে উনি মিউচুয়াল ফান্ড জার্নি শুরু করেছেন 1986 সাল থেকে। কল্পনা করতে পারছেন? 1986 সাল থেকে উনি মিউচুয়াল ফান্ড জার্নি যখন উনি শিক্ষকতা করতেন, তারপরে মিউচুয়াল ফান্ডের পয়সায় উনি কিন্তু দুখানা স্কুল তৈরি করেছেন। একটা কলকাতার উপকণ্ঠে আর একটা হচ্ছে হেরিয়া, যেখানে এই দীঘা যাওয়ার রাস্তায় ঠিক কাঁথির আগে। তাহলে মিউচুয়াল ফান্ড কতটা পাওয়ারফুল আজকে ওনার কাছেই গল্প শুনুন। তো মাস্টারমশাই, আপনি যে মিউচুয়াল ফান্ড জার্নি 1986 সালে শুরু করেছিলেন, সেই সময় আপনার এই বিশ্বাসটা কিভাবে হয়েছিল যে মিউচুয়াল ফান্ড সাইয়ে? আচ্ছা, তখন বিশ্বাস না, আমি জাস্ট LICর এজেন্ট আমাকে দিন বললেন যে স্যার এটা নতুন এসছে। নতুন বলতে ঠিক এটা একটু সুবিধা পাবেন, LICর মতো আপনি লাইফ কভারও পাবেন 2 লাখ টাকার, কিন্তু আপনার মিউচুয়াল মেয়েটা বেশি হবে। কত টাকা দিতে হবে? মাসে মাসে আপনাকে, যেহেতু আপনি 10 বছরে করতে চাইছেন, তাহলে 7,500 টাকা করে দিতে হবে। আর যদি এটা 15 বছর হতো তাহলে 5,000 টাকারও করবে। আমি নিজের জন্য করেছি 7,500 টাকা পার মান্থ, পার ইয়ারলি। আমি ওটা 10 বছরে শেষ করেছি। অ্যাকচুয়ালি হয়েছিল ওটা 75,000 টাকা আমি দিয়েছিলাম, পেয়েছিলাম 1,75,000 টাকার মতো। আর আমি ছেলের জন্য করেছিলাম, সেটা 15 বছরের স্কিম, 5 বছর 5,000 টাকা দিয়ে গেছে। এও 75,000 টাকা দিয়েছি, কিন্তু পেয়েছিল 2,25,000 টাকা। এবং তারপর থেকে আমি আস্তে আস্তে করে আমি মাঝে বেশ কিছু জায়গা কিনতে গিয়ে আমি মিউচুয়াল ফান্ডগুলো প্রায় অনেকগুলো করেছিলাম। LIC এর টাকা, সমস্ত টাকা তুলে নিয়ে গিয়ে রিয়েল এস্টেটে ঢুকে যাই কিছু। রিয়েল এস্টেট বলতে আমি 86 সালে এই কলকাতা, আমি স্কুলে 81 সালে, তার আগে আমি হাইকোর্টে চাকরি করে এসেছি 7 বছর, দিল্লিতেও 3 বছর করে এসেছি। কিন্তু এখানে এসে আমি 86 সালে একটু জায়গায় জাস্ট কিনা না, এক জমিদার মশাই আমাকে, আমি জায়গাটুকু দাম দিয়েছি, একটা ঘর আমাকে দান করছিল থাকার জন্য। আমার থাকার জায়গা বলতে বিদ্যাসাগর, আমি দীর্ঘদিন বিদ্যাসাগর হোস্টেলেই কাটিয়েছি। যখন আমি এলাম, এই ঘর ঠিক করে এলাম যখন, তখন আমার স্কুলটা খুবই কাছে, 5 মিনিটের রাস্তা। আমি সাইকেল করে যেতাম কাছে, সাইকেল করে আমি বিদ্যাসাগর থেকে আসতাম। সেই যে সুদূর 8 কিলোমিটার জার্নি করে আপনি আমার অফিসে এসেছেন আজও সাইকেলে করে, এই 75 বছর বয়সে। আমি যখন এটা শুরু করলাম তখন জানতাম না কি হতে পারে। তা আমার এক মাস্টারমশাই আমাকে প্রথম দেখালেন যে আমি একটা ক্লাস করছিলাম। ক্লাস বলতে ক্লাস 6-এ তখন অঙ্ক ছিল, কম্পাউন্ডিংয়ের অঙ্ক। আমি যেহেতু নতুন এসেছিলাম, মাস্টারমশাই উনি বলছিলেন বাদলু আপনি তো ক্লাস করে এলেন, আপনি একটু দেখে এলাম। আর হেড স্যার বলে দিয়েছিলেন, উনি নতুন আগে অফিসে কাজ করতেন, স্কুলে পড়াননি কখনো, একটু খেয়াল রাখবেন বাচ্চারা ডিস্টার্ব করে কিনা বা এ করে কেন। কিন্তু আমি ক্লাস করার পরে যখন গেলাম স্টাফ রুমে, বলছে বাদলু ক্লাস তো করে এলেন। আমি কী করাচ্ছিলাম? অঙ্ক। বলছে কী অঙ্ক? আমি কম্পাউন্ডিং। বলছে কম্পাউন্ডিং তো বাচ্চাদের শেখালেন, নিজের জীবনে কখনো করে দেখেছেন? আমার মাথায় একটা খটকা লাগলো, অদ্ভুত তো, সত্যি তো। এটা আমি বাচ্চাকে শেখালাম যে 100 টাকা রাখলে 105 টাকা হয়, তারপরে 100 টাকার সুদ 5 টাকা, কিন্তু 5 টাকারও আবার সুদ হবে। এই যে সিস্টেমটা, আমাকে তখন অতটা আমার খেয়াল ছিল না। আমি যদিও 30 বছর বয়স ছিল, কিন্তু আস্তে আস্তে করে আমি দেখি এটা কেমন লাগে, তো করতে শুরু করলাম। আমি গড়ে 5,000 টাকা করে জমিয়ে গেছি সারা জীবন। টাকাটার পরিমাণ ছিল 3 কোটি টাকা হয়েছিল। এই যে ধরুন আপনি 5,000 টাকা উনি বললেন জমিয়েছি, আপনারা জানেন SIP ক্যালকুলেটারে দেখুন 5,000, আমি 15% লং রানে, আপনারা দেখবেন 30 বছর হলে CAGR কত হয়, রিটার্ন কত হয়, আপনারা 10 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ দেখলেই বুঝতে পারবেন। উনি 30 বছর ধরে পেশেন্স, যে উনি জানেন বোঝেন দিয়ে ইনভেস্ট করেছেন, আজকে 3.5 কোটি প্লাস। তাহলে উনি যেটা বলছেন বাস্তবে সে, উনি মিল দেখছেন, তারপর ওনার সেই টাকা থেকে উনি আরও লিগেসি বিল্ড করেছেন, স্কুল তৈরি করেছেন, এবং এখনও স্কুলের ইনকাম থেকে ওনার SIP চলছে 32,000। 5,000 টাকা করে আপনি মান্থলি SIP করেছিলেন SIP করে গেছি 1990 সালে। আমি শুরু করেছিলাম
গড় কিন্তু 81 সাল থেকে ধরবো। না তখন তো আপনি ওই আমার বেতন তত ছিল না, অনেক কম ছিল, কিন্তু 81 পর থেকে পে স্কেল যখন হলো তারপর থেকে বেতনটা যখন বাড়লো আমাকে বলেছিলেন গড়ে 5,000 টাকা রাখতে, আমি সেটাই রেখে গিয়েছিলাম। গড়ে 5,000 টাকা করে কত বছর রেখেছিলেন মাস্টারমশাই? নিয়ার 30 বছর। 30 বছর। 30 বছরে কত হয়েছিল? 3 কোটি টাকা। তা 30 বছর মানে 90 সাল থেকে শুরু করলে 2010 মানে না 90 থেকে না, আমি 90 থেকে ধরুন পেতে, মানে ওখানে 10 বছর পিছিয়ে যখন এসছি আমি এখনো পর্যন্ত ইনভেস্ট করে যাচ্ছি। না আপনি কবে থেকে শুরু করেছিলেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট? কবে থেকে শুরু করেছিলেন? মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট ওই ইউটিআই থেকে শুরু। ইউটিআই থেকে? হ্যাঁ। তখন তো এরপরে আমি 2005 সালে ইউটিআই তে কবে থেকে ইনভেস্ট করেছিলেন মাস্টারমশাই? ইউটিআই তে তখন কিন্তু ওই ইউলিপ দিয়ে শুরু করেছিলাম আমি। ইউলিপ দিয়ে শুরু করেছিলেন। আর এরপরে মিউচুয়াল ফান্ডে যখন টাকা রাখেন কবে থেকে? টাকাটা রাখা শুরু করেছি 86-87 সাল থেকে। 86-87 সাল থেকে। এবং 30 বছরে মাস্টারমশাই বলছেন 3 কোটি টাকা হয়েছে। আমি তো মিথ্যা বলছি না? মাস্টারমশাই ওই জায়গা থেকে জমি কিনেছেন স্কুলের জন্য এবং 2টো স্কুল করেছেন, একটা কলকাতার পাশে কেষ্টপুরে আর একটা বললাম ওই যে দীঘা যাওয়ার রাস্তায় কাঁথির আগে বোর্ডিং স্কুল, যেখানে গ্রামগঞ্জের ছেড়া আবাসিক স্কুল, ছাত্ররা থেকে ওখানে পড়াশোনা করে। সো মাস্টারমশাই এই যে আজকের সমাজে বর্তমান সরকার বা যখন বলছে যে মিউচুয়াল ফান্ড সাই হ্যায় মিউচুয়াল ফান্ড সাই হ্যায়, বাট সাধারণ মানুষ বিশ্বাস করছে না। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি না, আমার বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে আপনার মতো লোকের সঙ্গে পড়ে। কারণ আপনার সঙ্গে আমার ডাইরেক্ট পরিচয় ছিল না, পরিচয় ছিল ফোনের মাধ্যমে আর টিভির মাধ্যমে। মানে যা ফোনের এতে আমি টিভিতে দিয়ে দেখি একটু মাঝে মাঝে। তা আপনার মানে অনেকগুলো এপিসোড আমার সামনে মনের প্রতি দাগ কেটে যায়। প্রথম যে এপিসোডটা দাগ কেটে তার নাম হচ্ছে লক্ষ্মী ভাণ্ডারকে কী করে কাজে লাগিয়ে কোটিপতি হওয়া যায়। 2 নম্বর যেটা হয়েছে সাধারণ লোক যারা 100 দিনের কাজ করে খায়, এই ভিডিওগুলো দেখার পরে আমি নিজেও ক্যালকুলেশন করেছিলাম যে আর ঠিক আছে এইগুলো যদি এসআইপি ক্যালকুলেটারের মধ্যে ফেলে এসবিআই মানে ক্যালকুলেটারে ফেলে বা গ্রোর ক্যালকুলেটারে ফেলে আমি দেখলাম যে সত্যি এটা হয়। সত্যি হয় বলতে আমি নিজের জীবনে প্রত্যক্ষ দেখছি। আমার নিজের যেখানে হয়েছে। আপনি নিজে পেয়েছেন? আমি নিজে যে টাকাটা পেয়েছি সেটা তো ক্যালকুলেশনটা জানতেন না? আমি ক্যালকুলেশনটা এত অঙ্কের ব্যাপার একটা, আমি এটা জানতাম না। এই চ্যানেলের মাধ্যমে আপনি সেগুলো দেখেছেন এবং নিজে পেয়েছেন। অনেককে বলতে শুনছি মিউচুয়াল ফান্ড, আমি আমার আত্মীয়দের কাছ থেকেও পেয়েছি ফিডব্যাক, বলছে এ তো চিট ফান্ডের মতো সব উঠে যাবে, কিন্তু আদৌ এটা চিট ফান্ডের মতো যে উঠবে না এটা আমি বোঝাতে সক্ষম হয়েছি আমার ছাত্রদের, যে এটা আর যাই হোক এটা মানে অনেকগুলো কারণও দেখালাম। দেখো এটার মধ্যে সেবি যুক্ত, সেবি কোড সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আপনার মানে আপনারই কথা অনুযায়ী আমি বলছি এডুকেশন মানে ফিনান্স ডিপার্টমেন্টের মানে নির্মলা সীতারামন আছেন আমাদের হেড, এখন ওনার 4টে পার্ট। একটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার কাছে সমস্ত ব্যাংক আছে, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, শুধু মানে লাইফ ইন্স্যুরেন্স না, অনেক রকমের ইন্স্যুরেন্স আছে। যে সবচেয়ে বেশি ইমপ্রেস করেছিল আমাকে সামান্য লক্ষ্মী ভাণ্ডার, যারা 10,000 টাকা রোজগার করে, যারা মানে এখন তো গভর্নমেন্ট বিভিন্ন লোককে মানে কৃষক যারা তাদের কৃষক বন্ধু দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কেন্দ্রীয় সরকার দিচ্ছে কৃষক সম্মান নিধি। তাছাড়া আমার বেশ কিছু মানে ছাত্রী আছে যারা কন্যাশ্রী বা এতে স্টাইপেন্ড পেয়েছিল, তার থেকে টাকা রেখেছে এবং সেই টাকাও অনেক টাকা হয়েছে। এবং আমার ছাত্রীর মাকে বোঝাতে পেরেছিলাম, উনি একটা গ্রুপের সঙ্গে আছেন, তাদের থেকে 50,000 টাকা লোন পান, সেই লোনটা নিয়ে শোধ করতে করতে এখন তার নিজেরই ক্যাপিটাল দাঁড়িয়েছে 1 লাখ টাকা। ওটা কিন্তু মানে রোজগার করা নয়, এই বুদ্ধি খাটিয়ে এটা তৈরি করা। এবং উনি আমাকে প্রথম এটা শেখালেন যে লোন করে বড় লোক হয়ে যায়। মিউচুয়াল ফান্ড অনেকে লং টার্ম ভয় পায়, করতে পারে না, অথচ লাইফ ইন্স্যুরেন্স করে 20 বছর 30 বছর ধরে। সো মিউচুয়াল ফান্ড আর লাইফ ইন্স্যুরেন্স লং টার্মের পার্থক্যটা কি? আচ্ছা, লাইফ ইন্স্যুরেন্স বলতে সবাই একটা জিনিস আমি আমার গ্রামে দেখেছি, আমারই মানে গ্রামের ছেলেরা
LIC এজেন্ট মাস্টারমশাই বটে, উনি টিচারও শুদ্ধ। আমি দেখছি দোকানে দোকানে করে টাকা তুলে আনছে। কী হবে? বলছে এটা LIC প্রিমিয়াম দিতে হবে। আচ্ছা, LIC প্রিমিয়াম যদি ওখান থেকে গিয়ে 20 বছর পরে 6% ইন্টারেস্ট পেয়ে শুধু একটাই জিনিস দেখে রেখেছে সামনে কিটা, যে লাইফ কভার থাকবে। লাইফ যদি কভারই থাকতে হয়, আমি বলছি 10 লাখ 15 লাখ টাকা দিয়ে কতদিন চলবে তার স্ত্রীর অথবা ছেলেপুলে। কিন্তু যদি ইন্স্যুরেন্স করতে হয় তাহলে টার্ম ইন্স্যুরেন্স করা করছে না। টার্ম ইন্স্যুরেন্স করার আগে একটা কথা বলে দিই, আমি একটা এক্সপিরিয়েন্স বলছি। আমার এক মাস্টারমশাই বন্ধু বলতে গেলে, তো ছাত্রের ছেলের সমান যদিও, হঠাৎ হাত ভেঙে হাজির হয়ে গেছে পিয়ারলেস হসপিটালে। 2 লাখ টাকা খরচা হয়েছে। উনি ঠিক লাইফ ইন্স্যুরেন্স না, উনি হেলথ ইন্স্যুরেন্স করেছিলেন, মেডিক্লেম, তার থেকেই টাকাটা পেয়েছেন। এবং যদি এটা লাইফটা চলে যেত তাহলে কী হতো? বলছে উনি টার্ম ইন্স্যুরেন্স করেননি। আমি ওনাকে একটা জিনিস করাতে পারবো আশা করছি, সেটা টার্ম ইন্স্যুরেন্সের দরকার আছে। 1 কোটি টাকার জন্য প্রিমিয়াম কত 1000 টাকা হবে, আর হেলথ ইন্স্যুরেন্স জন্য 1000 টাকা হবে যদি হয় মান্থলি। এবং তাই যদি হয়, আমাকে কেউ যদি 5000 টাকা দেয় কি মিউচুয়াল ফান্ডের জন্য, আমি 2000 টাকা একটা LIC লাইফ কভারের জন্য করব, টার্ম ইন্স্যুরেন্স। 2 নম্বর হচ্ছে আমি ইনশোর করব হেলথের উপরে। তাহলে আমার অসুখটাও কাভার হলো। কারণ এই বয়স, বিশেষ করে 60 বছরের বয়সের পর থেকে অসুখগুলো হাজির হয়। তার আগে যতক্ষণ রক্তের তেজ আছে বুঝতে পারবে না মানুষ, কিন্তু অনেক কম বয়সে অনেকে চলে যায়। তাই বলবো, যদি যতক্ষণ আপনাদের রোজগার আছে ওই টাকাটা খরচ করুন, এবং যে টাকাটা আপনি মিউচুয়াল ফান্ডে দিতে চাইছেন ওই টাকাটা ভুলে যান অন্তত 60 বছর বয়স পর্যন্ত। শুধু আপনি নয়, আপনার 7 পুরুষ এই পয়সা দিয়ে খাবে। আমি ক্যালকুলেশন করে বলতেও পারবো যে কিভাবে এই টাকাটা এরা খেতে পারবে। যখন এই টাকাটা 30 বছর পরে 5000 টাকা করে রেখে 3 কোটি টাকা পাবেন, আপনি টাকাটাকে 2 ভাগ করুন। একটা ভাগ আপনি ব্যাংকে রেখে দেন মাসে মাসে আপনার খরচ যোগাবে বলে, আর একটা ভাগকে আপনি একেবারে ফিক্সড করে দিন, যেটা একদম সিকিউর ফান্ড বলতে পারি। সেটা হচ্ছে ইন্ডেক্স ফান্ড। এখানে আপনার যাই হোক না কেন 12 থেকে 15%-এর নিচে কখনোই সুদ আসেনি। যবে থেকে ইন্ডেক্স শুরু হয়েছে নিফটি 50, তারপর থেকে আজ পর্যন্ত কখনো 12 থেকে 15% নিচে যদিও নেমে থাকে, আবার উঠে গিয়ে ওই পর্যায়ে পৌঁছে গেছে। একটা কথা বলতে পারি আমি, কখনো এই মার্কেট ছেড়ে কেউ যায় না। যেন চলে গেলে তার পুরোটাই লস, আর থেকে গেলে তার মতো ধনী ওর গ্রামে আর কেউ হবে না। উদাহরণস্বরূপ বলতে পারি, আমার পরবর্তী জেনারেশন, আমরা যদি কিছু নাও করি, আমার স্কুলের রোজগার আছে, কিন্তু আমার মিউচুয়াল ফান্ডের যে ব্যবস্থা আমি করেছি, আমার পুরো পেনশনের পুরো টাকাটাই বলতে গেলে প্রায় 32,000 টাকা কিন্তু আমি এখনও কিন্তু মিউচুয়াল ফান্ডেই নিয়োগ করি। বেশিরভাগই আছে সেফ ফান্ড। আমি জানতাম না, সেফ ফান্ডে ঢুকে পড়েছিলাম। এখনও দেখছি স্মল ক্যাপ এবং মিড ক্যাপ, যারা লং টার্মের ক্ষেত্রে, লং টার্ম বলতে অনেকে 5 বছর 7 বছর 10 বছর বোঝে, আমি কিন্তু একটা জিনিস বুঝি, লাইফ টাইম। আমার টাকাটা তো শুধু আমি ভোগ করব না, আমার টাকা আমার 7 পুরুষ ভোগ করবে। যদি একটাই কথা বলেছি, গাছটা তোমরা মেরে ফেলো না, অরিজিনাল টাকাগুলো রেখে দিও। যেটুকু ডিরাইভেটিভ বেরোবে, যেটুকু রিটার্ন পাবে তোমরা, তাতেই তোমাদের 40-50 টাকা, 70,000 টাকা, 80,000 টাকা ইজিলি পেতে পারো। আমি অঙ্ক কষেই দেখাবো তোমাদের। আমি স্কুলে তাই করি। কিন্তু উনি আমাকে একটা জিনিস শিখেছেন, বোর্ডে কি করে আর কোনো ইউটিউবার থেকে আমি এই জিনিসটা পাইনি। উনি যেটা শিখিয়েছেন, যে আমিও তো টিচার, আমি বোর্ড ছাড়া কাজ করতে পারতাম না। সেই জন্য ওনারটা আমার সবচেয়ে বেশি আমাকে ইমপ্রেস করেছে এই জন্য, যে উনিও বোর্ডে লিখেই পুরো অঙ্কের মাধ্যমে বোঝায়। শুধু ওটা নয়, PPF থেকে, আপনার সুকন্যা সমৃদ্ধি থেকে, আপনার LIC থেকে এবং PPF থেকে সমস্ত কিছু ক্যালকুলেশনের উপর ভিত্তি করে কেউ যদি আমাকে সবচেয়ে বেশি 8% দেয় আর মিউচুয়াল ফান্ড 15% দেয়, তাহলে কেন আমি 8%-এর লোভে
পিপিএফ করতে যাচ্ছি 7.1% যেখানে দেয়, যে কোনো সুকন্যা সমৃদ্ধি আমাকে 15 বছর টাকাটা লক হয়ে থাকলো, আর পিপিএফও তাই, আমি সহজে টাকাটা তুলতে পারলাম না, এটাও ভাবলাম 15 বছর পরে তুলবো, অসুবিধা কোথায়। মাস্টারমশাই যে এখনো মিউচুয়াল ফান্ড করেন তার হিসাব লিখে রেখে দিয়েছেন, কারণ যেহেতু উনি 75 ইয়ার্স এজ, উনি হয়তো কম্পিউটারে অত ছবি নেই, উনিও আস্তে আস্তে ডিজিটালের দিকে যাচ্ছেন, বাট ওনার খাতায় উনি এখনো লিখে রাখেন। দেখুন কত ফান্ড করেছেন মাস্টারমশাই, এই দেখুন পুরো ইনভেস্টমেন্ট নতুন করে। এখন যে ফান্ডগুলো 2025-এ চলছে করা আছে 53 লাখ টাকা, এখন আমার 53 লাখ টাকা ইনভেস্ট করা আছে। এখনো ওনার স্কুল এসব করার পর রিটায়ারমেন্ট কর্পাস থেকে উনি আবার জমিয়েছেন এবং ছেলেদের নামে সব আলাদা করেছেন। উনি ট্যাক্স হারভেস্টিংটাও ভালো জানেন, বাড়ির সবাইকার নামে ইনভেস্টমেন্ট আলাদা আলাদা করে দিয়েছেন। ওনার এখনো 32,000 এসআইপি চলে এবং টার্গেট হচ্ছে আমি 1 কোটি টাকা পর্যন্ত এটা ওনার এখনো আছে। এইসব করার পরও ওনার বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে কাউকে দিতে হবে না, এগুলো সবটাই ওনার, এবং উনি ইচ্ছা মতো খরচ করেন, এখানে ওখানে ঘুরে বেড়ান, সমাজ তৈরির জন্য পয়সা খরচ করেন। এটা হচ্ছে লাইভ আপনাদের সঙ্গে যে ভয় পান এই বয়সে কি আমরা করতে পারবো, অনেকে আমাকে প্রশ্ন করেন। মাস্টারমশাই 75+, সো একটা লিগেসি বিল্ড করতে গেলে পরিবারের যুগ যুগান ধরে এইগুলোকে তৈরি করতে হয়। আপনি বলুন না, আপনি এলআইসি তো একটা পলিসি করে 20 বছর 30 বছর ওয়েট করেন, তাহলে মিউচুয়াল ফান্ডে যদি ইনভেস্ট করেন সেটা কি পারবেন না? কারণ এলআইসিটা দেখতে পান না কত লস হচ্ছে। আপনারা 3 বছরের আগে টাকা তুলতে গেলে কি পারেন এলআইসিতে? তাহলে মিউচুয়াল ফান্ডে সোনার ডিম পরা হাঁসটাকে কাটছেন কেন? সোনার ডিম পরা হাঁস কাটলে তো একবারই শেষ। বাঁচিয়ে রাখুন, মাস্টারমশাইয়ের কথা, গাছকে বাঁচিয়ে রাখুন, ফল দিয়ে যাবে। সো এটা মাস্টারমশাইয়ের সমস্ত ইনভেস্টমেন্ট জার্নি, এটা লাইভ দেখালাম। কারণ মাস্টারমশাই একদিন আমার কাছে এসেছিলেন, মাস্টারমশাইকে সেই জন্য আমি ওনার জীবন কাহিনী, যে এই বয়সেও 30 বছর ধরে বেশি উনি মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আছে, মানে আমার থেকে অনেক পুরনো মাস্টারমশাই। উনি রিটার্ন পেয়েছেন, রিটার্ন থেকে স্কুল করেছেন, ছেলে মেয়েদের এস্টাবলিশ করেছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, আজকে নাতি নাতনিদেরও উনি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ছাড়া কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করতে দেননি। সেটা ওরা সবাই আমার কাছে এসেছিল, আমি দেখেছি। সো আপনাদের মতামত আপনারা দেবেন, যদি ভালো লাগে ইমিডিয়েট আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে আপনারাও কমেন্ট করবেন, আপনারাও পারবেন। আমার চ্যানেলটাকে দেখলেন, এই যে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটা, আপনার কেমন লেগেছে, এবং মানে সাধারণ মানুষকে আপনি কি বলবেন বাঙালি ইনভেস্ট করো চ্যানেল সম্বন্ধে? সত্যি কথা বলতে কি, আমি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, আমার বাঙালির মতো এত কনজারভেটিভ খুব কম লোক দেখেছি। এরা 2 পা এগোইতে 3 পা পিছিয়ে যাবে। ভয়, চিট ফান্ডে টাকা দিয়ে আসবে, ওদের লোকগুলো কী করে বোঝায় জানি না, ওখানে টাকা দিয়ে আসবে, কিন্তু মিউচুয়াল ফান্ডকে ভয় পায় কেন জানি না। কেউ আমাদের হয়েছে, আমরা ঠকেছি, ঠিক অস্বীকার করছি না, কিন্তু আমি গ্রামের লোকদের বলবো, আপনারা চিট ফান্ডের বদলে মিউচুয়াল ফান্ডটাকে একটু ভালো করে দেখুন। গভর্নমেন্ট এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট করছে, মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে, সচিন তেন্ডুলকরকে দিয়ে, এখন রোহিত শর্মাকে দিয়ে, সবাইকে দিয়ে বলছে মিউচুয়াল ফান্ড চাই হয়, বিভিন্ন জায়গায় পেপারেও দিচ্ছে। এরপরেও মানুষের ভয় কোথায় আছে জানি না। ভয় ভেঙে যদি মানে ফান্ডে আসেন, আর একটা কথা একটুখানি বলে রাখি, গ্রামের লোকেরা আসতে চায় না চট করে। অনেকে আছে, অনেক ইউটিউবারকে আমি দেখেছি, সব ডিরেক্ট ইনভেস্টমেন্ট করো। ডিরেক্ট বলতে যারা এখনও মিউচুয়াল ফান্ডই ভালো করে বোঝে না, তারা কী করে ডিরেক্ট করবে, কী জ্ঞানটুকু দিয়ে কোন ফান্ড কীভাবে চয়েস করবে। আমার একটাই জিনিস মানে বলার আছে, সেটা আপনারা খুব ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছে যান, বা আপনার আর্থিক উপদেষ্টা যদি কেউ থাকে তাকে ভালো করে জিজ্ঞেস করে নিন, এবং বেছে নিন যে আপনি কোন দিকে কীটা করতে চাইবেন। আমার মনে হয় ডিরেক্টের চেয়ে কারুর পরামর্শ করলে সেটা অনেক বেশি ভালো রেজাল্ট হবে আপনার। উনি যেভাবে মানে বলেন, বিশেষ করে বরুণবাবুর বলার এটা আমার খুব ভালো লাগে। আপনাদের বাঙালি ইনভেস্ট করো চ্যানেলের প্রতি আমি শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনি ট্যাক্সেশন সম্বন্ধেও বেশ কিছু ভিডিও আনুন। মানুষ ট্যাক্সের মানে যেটা গভর্নমেন্ট এমনি অন্য কোথাও টাকা পেল না,
ফিক্সড কেউ রাখছে না, আরডি করছে না, তার টাকা কোথায় যাচ্ছে? টাকা চলে যাচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে। সেই জন্য গভর্নমেন্ট কী করলো, মাঝখান থেকে 10%-এর বদলে 12.5% ট্যাক্স করে দিয়েছে। তাহলে বুঝতে পারছেন গভর্নমেন্ট শুধু এটা নয়, এই টাকা যদি আপনাদের মানে অসুবিধা হয় তাহলে যে কোনো ব্যাংকিং সেক্টরের অনেক মিউচুয়াল ফান্ড আছে, সেখানে দিন, অন্যটা যদি ভয় লেগে থাকে কোথাও। আর একটা কথা মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডের টাকা সমস্ত কিছু শেয়ারে খাটে, বেশিরভাগ টাকাই, খুব কম টাকা আছে বন্ডে খাটে, বন্ডে দেয়। কিন্তু যেসব কোম্পানিতে শেয়ারে খাটে ওই কোম্পানিগুলো যেদিন উঠে যাবে মনে রাখবেন সেদিন ভারতবর্ষ দেউলিয়া হয়ে যাবে, শ্রীলঙ্কার মতো। আর একটা কথা বলবো যে ওনাকে ধন্যবাদ জানাই যে আমার মতো একদম সামান্য টিচারকেও আজকে ওনার কাছে নিয়ে এসছেন, ডেকে নিয়ে এসছেন। আমি ডেকে না, আমি অ্যাকচুয়ালি যোগাযোগ করেছিলাম, উনি আমাকে সেই সুযোগটুকু দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সো নমস্কার মাস্টারমশাই, বাঙালি ইনভেস্ট করো চ্যানেল থেকে ওনাকে ধন্যবাদ। কারণ আজকের আমার ভিডিওর উদ্দেশ্য ছিল উনি অনেক দূর থেকে আমার সঙ্গে যোগাযোগ করে এসছেন, তাই ওনার যে মানে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ধারণা এবং উনি কতটা গেন করেছেন আমার তো দেখিয়েছি, আপনাকে যারা আছে দেখেছেন, এবং আগের দিন আমার ফান্ডের পারফরমেন্সও দেখিয়েছি। তা আমি আমারটা সবাই বলবেন অনেক কিছু বলতে পারেন, সেই জন্য আমি একজন মাস্টারমশাইকে নিয়ে এসেছি যারা সমাজ তৈরির কারিগর, এবং উনি আমার থেকেও অনেক পুরনো, যেখানে ওনার 40 বছর হতে চললো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট। আপনারা জানুন, বুঝুন, দিয়ে ইনভেস্ট করুন। না জেনে না বুঝে ইনভেস্ট করলে আপনারাই ঠকবেন। ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিন, যাতে বাঙালিরা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক, তারা কোনো দিন ঠকবে না। নমস্কার।